আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, সেটা হোক টাকা পয়সা দিয়া, হোক মানসিক শান্তি দেওয়া, হোক শারীরিক কষ্ট দেওয়া, যেভাবে হোক আপনারা শুধু এতটুকু দোয়া করেন আমার এত কষ্টের বিনিময়ে যেন আমার মাথার উপর আমার মা থাকে, আমি যেন দিন শেষে আমার মায়ের মা বলে ডাকতে পারি। তো আজ আব্বু আম্মু হলো বাসায় আসলো, আমি আর শারমিন হলো মারে দেখতে হলো বাসায় যাওয়ার জন্য মানে রেডি হইতেছিলাম, আর আমি দেখি আব্বু আম্মু চলে আসছে। না শারমিনও কিছুক্ষণ আগে ওই বাসার থেকে আসে, তা আমার কইতেছে চলো মারা একটু দেখে আইগা। জ্বর ছাড়ছে, আমার কইতেছে চলো ফ্রিজে মিষ্টি আছে, আপেল আছে, তরমুজ আছে, এগুলো নিয়ে মারা দেখে আইগা। আগে চলো, এগুলা বাসায় থাকলে তো নষ্ট হয়ে যাবে। কি খাইলা, কি করছো? মুরগি বিরিয়ানি। তো আহেন দেখি আপনাদের আপু মালিকা কি করতেছে। এই যে দেখেন, কি যেতে তো চাইছিলা শ্বশুর শাশুড়িরে দেখতে, কালকে হচ্ছে মা আসলো না, আসার পরে খাওয়া দাওয়া করে গেছে বিকেলবেলা, পরে শুনলাম যে মানে তোমার জ্বর চলে আসছে। তো আমি আবার আজকে আবার আমাদের বাসায় গেলাম, আবার আইসে পড়ছি, তাড়াতাড়ি আইসে পড়ছি। তো ভাবলাম তাড়াতাড়ি যেতে আসছি মার একটু দেখে আসি, এই জন্য হইলো রেডি হইতেছিল, আর এর মধ্যে দেখে মা চলে আসছে। তো ভাবলাম যেগুলো নিয়ে দেখতে যেতে চাইছিলাম, কারণ এগুলো হচ্ছে আমার বাসায় যাই আমি আর রাখেন, আমি কখনোই একা কোনো কিছু শেষ করি না, খাই না। তো ভাবলাম যেগুলো মা তো মারও তো দেওয়া হয়নি, আব্বারও দেওয়া হয়নি, কালকে তো যে ব্যস্ততা ছিল সাথে করে চলে গেছো না, এগুলো নিয়ে দিয়ে আসি আর দেখি। দেখা গেছে মেহমান গুলো গেলে গা পরে আপনি ওই বাসার জন্য কি পাঠানো যায়, কি রাখা যায়, এগুলো একটা বিষয় থাকে না। আপনারা হয়নি তো এই জন্য বিষ করাইছে আর যারা হয়নি তো এই অসময় হলো তরমুজ, মানে এটা তরমুজের সিজন না, তরমুজ 12 মাসই পাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়। দাও একটা বাড়ি দাও, কয়টা মিষ্টি বাড়ি করে দাও, আব্বু খাইব না। আগে খাইলো মিষ্টি খাওয়ার পরে খাইলে কি মিঠা লাগবে? হ্যাঁ আগে মিষ্টি খাইব, তারপর এটি খাইব, পাঁচ পাঁচ। বিট লবণ না মিশালে তো মিষ্টি দিয়েছে কার যে দোকানদার মেয়ে নর্মাল বাচ্চা কাচ্চা ওই ভালো, নর্মালি ডাক্তারের খানা যাইতে দে যে দুধ সময় লাগে, এই সময় ডর পাইলে লগা লগই দিয়ে দিছে, আবার রাইতে 3টা বাজে হয়েছে। ও আমার ভাবিরও তো হয়েছে, কখন নিয়ে গেছে সন্ধ্যা নিয়ে গেছে, 4টা বাজে নিয়ে গেছে, 3টা বাজে হয়ে গেছে। সারা ফতের সময় দিনের বেলা নিয়ে গেছি, দুপুরের ভাত খাইয়া আসরের সময় হয়ে গেছে। আবার শারিফারে রাইতে নিয়ে গেছি 12টার দিকে, 4টা বাজে হয়ে গেছে। আমার গুলো সব ঘরে হয়েছে, আমার কোনো আমার তাই লাগে নাকি? আমার রিজিক কত ভালো, বিলাই বিয়ানি বিলাই বিয়ানি বিলাই বিয়ানি বাপের রাস্তায় এভাবে 3 ভাই তুইয়া বিলাই আর এন্ড আমো গালিরা যাই বিলাই ডেলিভারি হইতে কে আর আমগো বাড়ি সবাই কি হবে না কাপড় তুলাই দেব। তো গতকালকে মিষ্টি মনে হয় 1 পিসও খাওয়া হয় নাই, আর কেউ খায় না। শারিফা হইলো মিঠা পছন্দ করে, অনেক পছন্দ করে, ঠিক আছে। তো গতকালকে মানে মিষ্টির জন্য যা করছে, পরে আমি ভাবি ফ্রিজের থেকে বার করিয়া ওই যে পরোটা রাখা আছে,
মিষ্টির লাগে পরোটা দেন। আর বাচ্চারা না মানে ফুপুর বাসায় আসলে না, একটা বিষয় কি তুমি নোটিস করছো কিনা জানি না, মানে সারাফাত শারিফ হলো মানে আর ফুপুর বাসায় আসলে মানে আগে খাম মানে কি আছে কি দিবা কি খাবো, কারণ আছে, কারণ ওরা যখনই আসে ওদের খাবারের ব্যাপারটা আমি অনেক বেশি নোটিস করি, সেটার জন্যই এই জন্য ওরা যখনই এখানে আসে তখনই ওদের মানে খাবারটা খোঁজে যে ফুপুতে এখনই দিব খাবার। হ্যাঁ এই জন্য ওরা আগেই চায় যে ফুপু এইটা দাও তাইলে, মানে মোর পছন্দ মতন দাও। এখন হচ্ছে আমরা কয়জন আছে, 4 জন আছে, 4 জনে মিলে এই মিষ্টিগুলো সব শেষ করবো। পারবা? আমি আব্বা আছো না, আব্বা তো টেনশন আছে। তরমুজটি কেমন আপু? তরমুজ অত বেশি মিষ্টি না, আপেলটা প্রচুর মিষ্টি। আপেলটা মিষ্টি না? আমার সময়তে তরমুজ মিষ্টি কত আলো যেহেতু এসে যথেষ্ট এরকম খারাপ না যে মিষ্টি না একবারে না, ওটা একটু বিট লবণ দিয়ে দিলে ঠিক হয়ে যায়। না আমি তো একটু খাইছি না, বিট লবণটা খেলে আমার মজাই লাগে। এত খারাপ না, ভালোই আছে মিষ্টি। কিন্তু আপেল এত খাইছি যে এমন মিষ্টি হয় নাকি আজকাল আপেলটা অনেক মিষ্টি, তাই না? আপেলটা চিনির মতো মিষ্টি, কারণ আমি আপেল মুখে দিয়ে কইতেছি মিষ্টি কেমনে খাবো। ডায়াবেটিস আছে এরা এই আপেল খাইতে পারবো না। হ্যাঁ এবার আপেলটা অনেক মিষ্টি আছে। তরমুজ খারাপ মানে তরমুজ ভালোই আছে, এই সিজনের তরমুজ এত মিষ্টি হবার না। মিষ্টি খান মা। খাও। ডাক্তার দেখাইলাম, মানে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো দেখাই নাই, ডাক্তার আর কি দেখাবো, ডাক্তারের সাথে হচ্ছে পার্সোনাল কিছু কথা বললাম আর কি, কিভাবে কি করা যায় সেটা বইলে হচ্ছে আসলাম বাসায়। আর আসার সময় হলো এই যে আমি ভাপা পিঠা নিয়ে আসছি। ওই দিন এই পিঠাটা খাইয়ে এত মজা পাইছি মানে ধারণার বাইরে, যার জন্য আজকে আবার আমি নিয়ে আসছি। দেখা যাক আজকে আবার ওই দিনের মতন স্বাদ পাই কিনা। না গরম গরম খাইতে পারলে মজা পাইবো তো। না খাইতে হইব, না খাইলে রাইখা দাও। তুমি খাও বাবা, এটা তুমি খাও ওই থেকে নিয়ে খাবো না। কি মজা না, অনেক মজা লাগছে আমার কাছে এই বাবা পিঠাটা। এমনি সিনার সামনে বিক্রি করে, এমনি সিনার সামনে থেকে আনছি। ভালো লাগছে, খাও। আর প্রচুর পরিমাণ মিঠাই দেয়, আবার হচ্ছে এই নারকেলটা অনেক সুন্দর করে কাটে দেয়। এটা কাটে কি দিয়া আর আজকে হলো পুরা বাসাটা ফাঁকা, একদম মেতিম লাগতেছে পুরা বাসাটা। নারকেল খাও। নোয়াখালীতে এবারে কি চিরা বানায়, নারকেলের চিরা কুন্ডুসের মতো হয়েছে। খাও খাও। বিপদের মধ্যে দিয়ে বিপদ দেখেন, এদিক দিয়ে একটা ঝামেলা আমি শেষ করতে পারতেছি না, আর এদিক দিয়ে আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে। এই যে আমার শ্বশুর হলো অ্যাক্সিডেন্ট করছে, তার উপরে আইসা অটো পড়ছে। মানে সে একটা অটোতে বসা ছিল, আর একটা অটো যাওয়ার সময় গাড্ডার মধ্যে মানে চাকা পড়ে গেছে, কাইত হয়ে গেছে, কাইত হয়ে হ্যার উপরে পড়ছে, পরে হাতের উপরে পড়ছে, হ্যাঁ আবার আরেক হাত দিয়ে ওইটা ঠেকাইছে। তো সবকিছু মিলে অল্পর উপর দিয়ে গেছে, কিন্তু মানে বয়স তো এখন মোটামুটি কম হয় নাই, অল্প ব্যথা লাগলে সেটা অনেক ব্যথা লাগবে। আর তার উপরে হচ্ছে এখন আবার শীতের দিন আয়া পড়ছে, বেশি কষ্ট হবে। তারপরে আবার এই যে আমার শাশুড়ি হইলো পিছলা খায়া পড়া যায়, ওয়ালের লগে বাড়ি খায়া ঠোঁট কাটটা ফুলাইয়া লাইছে। আর আমি কইতেছি যে এটা তো জীবন সত্য না, সত্য হইলো এটা জামাই বউ দুজনে মিলা মারামারি করছে, আয়ারে ঘুষি দিছে, আয়ারে কোপ দিছে।
জীবন আমার একটা না, দুইজনে একই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখলে যে কেউ এটাই কইব না কোন। কামে গেছে ভালো আমার নুক দিয়ে গেছে তা আমি পেশাব করতে গেছি ভালোই কিন্তু বার হয়ে আমি এইসব বানাচ্ছি একটা চিতে পিছলা খেয়ে পড়ছে। আর আপনাদের জুতাটা তো আবার ভালো না। ওই জুতো তো দিয়ে দিছে ওই ব্যক্তি আমার ওয়াশরুমটাও তো মনে করো যে পিছলা পিছলা। এটা আপনাদের ওয়াশরুম হলো সপ্তাহে 3 বার ধোয়া উচিত, তাইলে যদি ঠিক থাকে। দুমুখী সারা দুনিয়ার বাললে প্রত্যেক দিনে দিতে মন চাই রে এত এত পোলা পানি গুলো লিয়ে করে আবার রাস্তার লগে ঘর না, মানে একটু পর পর বাইরে যায় আর জুতা কইরা বালি লিয়া হে। আঙ্গ বাসাটাও তো দেখো না, সেই 6 তলায় বালু 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 করে। এই তোমার কইতে যাই না কি লাগে এই যে 6 তলা বাইয়া 3-4 জিরানে যাই কতক্ষণ লাগা বইয়া তাই না ওই জিনাল করে খাই যাই এসে কুটি জিরাইতে এক ঝামেলার মধ্যে দিয়ে আরেক ঝামেলা। এই ঠোঁট দেখলে কইটা ঠোঁট এমন হয়ে গেছে গা। হয় আমি জানি এরকম। এরপরে তাড়াতাড়ি বরাবর বোতল রাখছিলাম এরা দিতে 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 যেন কালো হয়ে গেছে কেন বোঝা যাইতেছে। আচ্ছা ভাই, তো চলে আসলাম বাসায়। ওইদিকে মা অসুস্থ, এদিকে শ্বশুর শাশুড়ি অসুস্থ, দেখলেনি কি একটা হজবর অবস্থার মধ্যে দিয়ে দিন যাইতেছে। সবকিছু মিলায় আজকে হঠাৎ করে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। আমার শ্বশুরের কতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা আরো বড় হইতে পারতো। কিসমতটা ভালো দেখা সে অল্পতে বেঁচে গেছে। সবাই একটু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওরকম যেন ক্রিটিক্যাল পরিস্থিতি না হয়। কারণ বয়স হয়েছে তো, একটু হইলে আর একটু বাড়ে, এটা কমার সিস্টেম নাই। কারণ একটা বয়স পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে একটা বয়সের পরে। তো এই জন্য হচ্ছে কি আপনাদের কাছ থেকে অনেক বেশি দোয়া চাওয়া। আর মার জন্য হচ্ছে টেনশন হইতেছে, কারণ এই যে আগামী বৃহস্পতিবার বা সোমবারের মধ্যে হয়তো মার এনজিওগ্রাম করানোর একটা পরিস্থিতি আমরা করতে চাচ্ছি আর কি। ডাক্তারের কথা মতো ডাক্তার বলছে যে আগামী বৃহস্পতিবার অথবা সোমবারের মধ্যে আমরা এটা করবো, আপনারা মানসিকভাবে তৈরি থাকবেন আর একজন গার্জিয়ান যেন থাকে। তো ওটার সময় মতন চলে আসবে গার্জিয়ান, কোনো সমস্যা নাই। কারণ আমার মার এর আগে যখন বড় অপারেশন হয়েছে, আমার মার জরায়ুতে টিউমার ছিল, অনেক বড় হয়ে গেছিল সেটা। কত এত এত অপারেশন বের করার পর এত বড় হয়ে গেছে, অনেক বড় একটা টিউমার হয়েছিল। সেটার সময় আমি গার্জিয়ান ছিলাম, তেমন কোনো গার্জিয়ান ছিল না। কারণ বড় বলতে আমি ছিলাম, আমার আব্বা তখন বিদেশ ছিল, আমার কোনো চাচারা মামারা ফুপুরা কেউ আসে নাই, শুধু আমি আর আমার ছোট ভাই ছিলাম, আর কেউ না। তো এবারও হয়তো বা অনেক মানুষের প্রয়োজন পড়বে না। আমি যেহেতু আছি, আমি চেষ্টা করবো আমি সবকিছু হ্যান্ডেল করতে। বাকিটা সময়ের উপরে ডিপেন্ড করতেছে, কারণ সময়ের থেকে বড় সমাধান নাই এই দুনিয়াতে। সমস্ত সমস্যার সমাধান একমাত্র সময় করতে পারে। তো দেখা যাক সময় আসলে আমাদেরকে কোথায় নিয়ে দাঁড়া করায়। তো সবকিছু মিলায় হচ্ছে একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে টেনশনটা থেকে খুব তাড়াতাড়ি বের হইতে পারি। কালকে আবারও যাইতে হবে ডাক্তারের কাছে, যাব, দেখা যাক মারে নিয়ে কতদূর কি করতে পারি। মার এখন আবার পিঠের ব্যথা হয়েছে, পিঠের মধ্যে কেমন গুলটি গুলটি, মা বলতেছে মার বায়োপসি করতে হবে। কি বায়োপসি কেন করবো, আমার ব্যথা হয়ে যাব, বুকের ব্যথা থেকে পিঠে চলে আসে এরকম না এরকম না। মার ব্যথা পিঠে আগে থেকেই। ওই যে তোমার একবার ব্যথা হয়েছিল, আবার ভিতরে একটা চাকার মতো হয়েছিল, মনে আছে? আমি যে বললাম এই চাকাটা ভাঙলেই তোমার ব্যথা চলে যাবে, ওই রকম চাকা চাকা হয়ে রয়েছে মার পিঠের মধ্যে। এখন ওটার মধ্যে তো প্রচুর ব্যথা। মা বলতেছে ওই চাকার থেকে এই রস নিয়ে বা চাকার মাংস নিয়ে আমার বায়োপসি করতে হইব। আমি কই কেন? আমার মনে হয় করতে হবে। আমি কি তোমার ওগুলো কিছু করতে হবে না, তোমার হয়তো ফুল বডি আমারই করা লাগতে পারে। কারণ যেহেতু তোমার পিঠে এত ব্যথা, তোমার হাঁটুতে ব্যথা, তোমার এই পায়ে ব্যথা, এই সেই মানে আমার মার পুরো শরীর জুড়ে ব্যথা। এই ব্যথার জন্য তোমার পুরো শরীরটা এমআরআই করতে হইব। আর এমআরআই তো আসলে আমি চাইলেই করতে পারবো না, এটার জন্য ডাক্তারের পরামর্শ লাগবে। ডাক্তার যদি পুরো শরীরের এমআরআই না দেয়, আমি বইটা তো করাইতে পারবো না, তাই না? তো এই হচ্ছে বিষয়। দেখা যাক, কালকে আবার যাব। আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি মানসিক সাপোর্ট করতেছে আমারে।
আহ, আর আমার মানসিক সাপোর্টের অনেক বেশি প্রয়োজন এই সময়টাতে, আর সেটা আপনাদের ভাইয়া যথেষ্ট করতেছে। তো সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, যে জায়গায় যে জায়গায় আছেন সবার জায়গা থেকে সবাই দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে। আর সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, এটা একমাত্র একজন অসুস্থ ব্যক্তি বোঝে। সুস্থ ব্যক্তি তো সুস্থতার কদর বোঝে না, তো একমাত্র অসুস্থ ব্যক্তি সুস্থতার কদর বোঝে। তো সবাই যেন সুস্থ থাকে, সুস্থতা কামনা করি আমরা সবার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। বাসায় চলে আসছি, বাসার পরিস্থিতি আপনাদের সাথে তেমন ভাবে শেয়ার করা হয়নি। আজকে সারাদিনে কি করলাম না করলাম তেমন কিছু করিও নাই, শুধু হালকা পাতলা রান্না করছি, কলই শাক ভাজি করছি। আমি এতটুকু আপনাদের আপুকে বলি যে আগে ওই জায়গায় ফোকাস দাও। সংসার চলে যাবে না, আছি তো আমি তোমার পাশে, তো আছি, টেনশন নিও না, ঠিক আছে? তুমি সবকিছু আগে ওই মিলে জায়গাটা সময়টা- ক্লিয়ার করো, বা ওই জায়গায় কি লাগে ওইটা আগে দেখো। আছি। সময়টা একটু খারাপ যাচ্ছে, এই সময়টা পার হইলে এখন আলহামদুলিল্লাহ এই সময় সবকিছু যদি ঠিক হয়ে যাবে। এই সময়টার ভিতরে, এই ঝামেলার ভিতরে, যে আমার আব্বু আম্মু একটা ঝামেলায় পড়ে গেছে, এন্ড আমার শাশুড়ি মার ঝামেলা চলতেছে, তো মানে এত কিছুর এই- ভিতরে যদি আমি আপনাদের এই আপুকে- সিচুয়েশন গুলো দেখলে আসলে এত বেশি খারাপ লাগে, কারণ বিশেষ করে মাথার উপরে গার্জিয়ান যারা থাকে তাদের উপরে যদি কোনো মানে এতটুকু কোনো আঘাত আসে ঝামেলা না। যে আপনাদের আপু আছে, আমার মা অসুস্থ বা আজকে একটা অ্যাক্সিডেন্ট করছে, সেই ক্ষেত্রেও আপনাদের আপুকে একটা কথাই বলছে যে বৌমারে কিছু জানিস না, কারণ সেদিকে হলো দৌড়াদৌড়ি করতেছে, এইটা জানলে আবার একটা টেনশনে পড়ে যাবে যে এদিক দিয়ে আবার শাশুড়ি মার কি হইলো। তো সেক্ষেত্রে আমি একটুও বলি নাই, তারপরেও আপনাদের আপু দেখা করতে গেছে, সেটা অজান্তে বা কিছু কারণবশত যাওয়ার পরে বিস্তারিত দেখছে। যাই হোক, সবাই দোয়া করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, জানি আমি আপনাদের আপুর পিছনে হয়তো বা দাঁড়াইতে পারি, মানসিক শান্তিটা জানি দিতে পারি, যে সংসার আছে, সবকিছু আছে, তুমি যদি ওদিকে পড়ে থাকো তাহলে কেমনে চলে, এই জিনিসটা জানি না হয়। জাস্ট এতটুকু জানি করতে পারি যে তুমি আগে ওই জায়গাটা সামলাও, এই জায়গায় টেনশন করে লাভ নাই, ঠিক আছে? আমি পুরুষ মানুষ, সকালবেলা নাস্তা কোনো রকম করলেও সারে, বা আমি নিজেও একটু টুকটাক রান্না করতে পারি, যেরকম ভাত টাত রান্না করতে পারি, বা আপনাদের আপু যদি হালকা পাতলা একটু তরকারি রান্না করে দেওয়া যায়, সেটা আমার হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোনো পেন নাই, কোনো ঝামেলা নাই। মানে মোট কথা হলো যে আপনাদের আপুর সংসার নিয়ে কোনো ঝামেলা নাই, আপনাদের আপু মানসিক শান্তিতে আছে। এই যে আসলো, কথাবার্তা বললাম, তারপর আগামীকালকে আবার হসপিটালে যাবে। তো এই ক্ষেত্রে যদি আমি চাপ দিই তাহলে ঝামেলা। তো সবার জন্য দোয়া করবেন, আমাদের পাশে সবার জন্য থাকবেন, দোয়া আমাদের কইরা, ভিডিওগুলো দেখবেন। অন্তত পক্ষে যাদের মা বাবা আছে ওই মাথার উপর থেকে মা বাবার ছায়াটা যেন আমার যেরকম ততদিন না সরে যতদিন তার মন না উঠে যায় ওইটার উপর থেকে। আমার যেরকম দেখেন, দুটা ভাই দুটা বোন, মানে আমার মা বাবার যদি গুরুতরভাবে কোনো কিছু হয়, আমি ছাড়া কেউ নাই, থাকতেও নাই, কারণ আমরা এক একজনে এক এক জায়গায় গেছি গা, মানে এক এক পারপাসে রয়ে গেছি গা। কেউ আছে না যে মা বাবা এই জায়গায় পড়ে রয়েছে, তার কি খোঁজ খবর, আমি ছাড়া কেউ নাই। বোনেরা হলো ফোন দিয়ে অতটুকু, আর দূর থেকে কে কার খোঁজটা তেমন নিতে পারে। তো যা কিছুই হয় আমার সাথে আমার মা শেয়ার করে। তো সবাই দোয়া করবেন, জানি আমার ফ্যামিলিটা বা আমার শ্বশুর বাড়ির লোকজন সুস্থ থাকতে পারে। সবাই যেন সবার জায়গা থেকে ভালো থাকে, মা বাবারা যেন বেশি ভালো থাকে, মা বাবাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ বাবা নাই এই জন্য বুঝি যে আসলে মানে গার্জিয়ান না থাকার কি যন্ত্রণা। বাবার সাথে যে একটা মনের কথা বলা যায়, সেটা অন্য কারো, মেয়েদের ক্ষেত্রে এটা হয়। এই যে আজকে আমার বাবা আছে বিদায় আমি বাবার সাথে কথা বলতে পারি, কালকে না করলে এরকম যে আমার বাবাকে যদি না আমার থাকে তাহলে কি আমি আমার সমস্ত সমস্যা, আমার কষ্ট, আমার একটা খারাপ ছেলে লাগা, সবকিছু আমার না আব্বু জানতো। দেখেন না, একটা ছেলে তার মনের দুঃখটা একমাত্র বাবার সাথে শেয়ার করতে পারে, আর একটা মেয়ে তার মনের দুঃখটা মার সাথে শেয়ার করতে পারে। তো উভয় পক্ষ দুজনই করলাম ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য সন্তানরা। তো আজকে আমার মা বাবা আছে, আল্লাহ না করলেও যদি এরকম কোনো ঘটনা হয়ে যায়, তখন আমি আমার মনের দুঃখ বা আমার সংসারে হাসি খুশি আমি কার সাথে শেয়ার করবো?
এখানে আমার মানে আমার শ্বশুর আব্বাই নাই। তো মাঝে মাঝেও আপনাদের আপু কাইতে ওঠে, তখন আমি বলি যে কেন কান্না করতেছো, কেন, দোয়া করো, নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহ পাক জানি তাকে জান্নাত নসিব করে, আমার শাশুড়ি মা জানি সুস্থ থাকে। তো এই ছিল বিষয়। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া, বা আমাদের সব কিছু নিয়েই তো আপনাদের মাঝে শেয়ার করা, যে আমরা কি করতেছি, আমাদের ফ্যামিলির কি অবস্থা, এগুলোই আপনাদের মাঝে শেয়ার করা। তো আশা করি আপনারা আমার আমাদের মনে সাথে হয় থাকবেন। আমার আব্বা যদি বেঁচে থাকতো, এখন আমার আব্বা যদি এখানে থাকতো, আমার এই সবকিছু আরো অনেক বেশি সহজ হতো। বা এখন যে প্রেশারটা বা যে চাপটা আমার নেওয়া লাগতেছে, এতটা চাপ আমার নেওয়া লাগতো না। তো আমার আব্বা আমার অনেক বড় সাপোর্ট ছিল, আব্বা নাই সেজন্য সেই সাপোর্টটাও নাই। তারপরও দোয়া করি যেন আল্লাহ আমার মাটারে বাঁচায় রাখে, যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন আমার মা বেঁচে থাকে, আর ততদিন আমার মার সুস্থ রাখার জন্য যা করতে হয় আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটুকু দিয়েই আমার মার জন্য চেষ্টা করবো। আর সব বাচ্চারাই চেষ্টা করে নিজের মা বাবারে ভালো রাখতে, হয়তো কারোর পক্ষে অনেক বেশি পসিবল হয়, কারোর পক্ষে হয় না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, সেটা হোক টাকা পয়সা দিয়া, হোক মানসিক শান্তি দেওয়া, হোক শারীরিক কষ্ট দেওয়া, যেভাবে হোক। আপনারা শুধু এতটুকু দোয়া করেন আমার এত কষ্টের বিনিময়ে যেন আমার মাথার উপর আমার মা থাকে, আমি যেন দিন শেষে আমার মার মা বলে রাখতে পারি। আমার শ্বশুর বাড়িতে আহ, আপনাদের আপুর যাওয়ার কারণ হলো দুইটা। এক হলো আমার শাশুড়ি মাকে দেখার জন্য, আর দ্বিতীয় হলো বাচ্চাদের জন্য, যেটা সারাফাত শারিফা। কারণ ছোট থেকে এত পর্যন্ত আপনাদের আপুই নিয়ে আসছে। ওরা ফুপু বলতে পাগল, ওরা ফুপুরে ছাড়া নিঃশ্বাসও নিতে পারে না, ওদের ফুপু এত বেশি প্রয়োজন। তো এই দুইটা মানুষের জন্য হচ্ছে আমি ওই বাড়িতে যাই। ওই বাড়িতে মা না থাকলে ভালোও লাগে না, বোরিং আমি লাগে। মাঝে মাঝে আপনাদের আপুকে বলি, খারাপ লাগতেছে, যাবা, যাও বাচ্চাদেরকে দেখে আসো, যাও একটা ঘুরনা দেখে আসো, মার সাথে একটু আড্ডা দিয়ে আসো, ভালো লাগবে। ওকে, আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।